জীবনে খুব ভালো মানুষ হতে হবে, তাহলেই আপনি সফল হতে পারেন। মন থেকে আগে ডিসাইড করুন কি করবেন। পৃথিবী এপার ওপার হয়ে যাক, কিন্তু আপনার সিদ্ধান্ত চেঞ্জ করবেন না। সমস্যা থাকবেই, সমস্যার মধ্যে আপনাকে সমাধান খুঁজে বের করতে হবে। পৃথিবীতে যে যত বড় সমস্যার সমাধান করতে পেরেছে, সে তত বড় কিছু হয়েছে এবং পৃথিবী তাকে মনে রাখে। আইটি মার্কেট, এআই মার্কেট, প্রথম কথা হচ্ছে যে যেই জিনিসটা পছন্দ করে সেটার উপরেই তাকে একটা ব্যবসা শুরু করা উচিত। তারপরে লোনে জর্জরিত ধ্বংসের পথে চলে যাচ্ছে। তবে যে আপনি যখন ব্যবসা শুরু করছেন, ব্যবসা শুরু করার পর প্রথম আপনাকে উচিত একটা ফান্ড তৈরি করা, এমার্জেন্সি ফান্ড। এই যে গ্র্যাজুয়েশনের 3টে বছর কোনোভাবেই নষ্ট করবেন না। তো আমার মতে যারা আপনার ব্যবসা শুরু করছেন, প্রথমের দিকে লোন না নেওয়া উচিত। ছোট লোনগুলোকে আগে পরিশোধ করুন, আর একদিকে দেখুন যে যেটাতে বেশি রেট অফ ইন্টারেস্ট বেশি, সেই লোনগুলোকে পরিশোধ করুন। আজকে আমরা নিয়ে চলে এসেছি এক নতুন গল্প, এবং সেখানে কথা হবে এক নতুন ব্যক্তিত্বের, যিনি পরিশ্রম দিয়ে দেখিয়ে দিয়েছেন যে গ্রাম থেকে উঠে এসেও এন্টারপ্রেনার হওয়া যায়। আমরা কথা বলছি সুমন ভাই, অর্থাৎ ইএমই একাডেমির সিইওর। তো চলুন আজকে তার সঙ্গে পরিচয় পর্ব শুরু করব। আমার নাম কাজী মহসিন আজিম সুমন। তো আমি আমাদের একটা একাডেমি আছে, ইএমই একাডেমির আমি ফাউন্ডার ডাইরেক্টর, এবং আমি আরও কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত, যেমন কিছু ব্যবসা বাণিজ্য করি। মনে করুন রিয়েল এস্টেটের উপরে কিছু ব্যবসা করি। তারপরে আপনার তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি এডুকেশনের উপর বিজনেস করি। তারপরেও হচ্ছে কি আমি আরও কিছু ট্রেডিং বিজনেস করার চেষ্টা করছি বা করছি। তো এটাই মোটামুটি আমার পরিচয়। কিন্তু জেনারেলি আমি ইএমই একাডেমির ফাউন্ডার হিসাবেই পরিচিত। আমার নাম কাজী মহসিন আজিম সুমন, এটাই আমার নাম, আমার নিকনেম সুমন। আমার গ্রামের বাড়ি মুর্শিদাবাদ, আপাতত আমি কলকাতাতেই থাকি। সুমন ভাই, তুমি তোমার স্কুল লাইফ কোথা থেকে করেছিলে এবং কিভাবে করেছিলে? স্কুল থেকে কলেজ পর্যন্ত যদি একটু বলতে, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা। আমি পড়াশোনা বলতে গ্রামে, আমাদের গ্রাম যে স্কুল আছে আমাদের মুর্শিদাবাদের কান্দির ওখানে গোকর্ণ বলে একটা গ্রাম আছে, ওখানে যে হাই স্কুল আছে ওখানেই পড়াশোনা করতাম। আর ছোটোবেলায় আমাদের গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, চাটরা প্রাথমিক বিদ্যালয়, আমি ওখানেই পড়াশোনা করেছি। তারপরে পড়াশোনা শেষ করে বিভিন্নভাবে আপনার হচ্ছে কি না কলেজের জন্য আমি ভর্তি হয়েছিলাম লয়ে। তো ল ভর্তি হওয়ার পরে সেখানেও আমি এলএলবি আর কমপ্লিট করিনি। তারপরে আমি ফিজিক্যাল এডুকেশনের জন্য কান্দি রাজ কলেজে ভর্তি হয়, সেখানেও সেটা পড়াশোনা করিনি। জেনারেলি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিটই হয়নি, আমি এইচএস পর্যন্তই পড়াশোনা করেছি। আচ্ছা সুমন ভাই, তাহলে তুমি বলো যে তোমার এইচএসের পরে তুমি সেভাবে গ্র্যাজুয়েশন করোনি, তাহলে এইচএসের পরই কি তুমি কর্মজীবন শুরু করে দিয়েছিলে, বা তারপরে তুমি কি করলে? দেখেন, মেন ব্যাপারটা হচ্ছে এইচএসের পরে আমি যখন বিভিন্ন পড়াশোনা করতে করতে কমপ্লিট করলাম না, কারণ আমার তখন একটা ইচ্ছা ছিল যে পড়াশোনা করে তো সেইভাবে জীবনে বিরাট বড় কিছু করতে পারবো কিনা ঠিক নেই, কিন্তু ব্যবসা যদি করা যায়, বিজনেস যদি করা যায়, তাহলে পরে কিন্তু অনেক বড় কিছু করার একটা সম্ভাবনা আছে। তো আমি যখন এটা ভাবলাম যে না, একটা ব্যবসা শুরু করি, তো আমি তখন আমার প্রথম জীবনের আমি একটা জনের কাছ থেকে শুনেছিলাম একটা ভিডিওতে যে কিছু একটা শুরু করতে হবে। তো তখন ওটা ভেবে আমি প্রথমে একটা হাতে কলমে শিক্ষার জন্য একটা সেন্টার ছিল, সেখান থেকে কিছু মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার রিপেয়ারিং এগুলো শিখে আমি মোবাইল এবং কম্পিউটার রিপেয়ারিং শিখে সেই কাজগুলো করতাম। প্রথম জীবনে এইভাবে শুরু করি। তারপরে আমার একটা কম্পিউটার সেন্টার করি, কম্পিউটার সেন্টার আমি চালাই। কম্পিউটার সেন্টার চালানোর পরে আমার মনে হলো যে না, এখানে তো আমার এর থেকে ভালো হবে আমি যদি বিদেশে গিয়ে কিছু কাজ করি, তাহলে পরে আরও বেশি টাকা আমি রোজগার করতে পারি, তাহলে বেশি টাকা ইনকাম করলে আমি বড় কিছু হতে পারবো বা মানুষের জন্য কিছু করতে পারবো। তো তখন আমার মনে মনে যখন আসলো, আমি তখন বাইরের উদ্দেশ্যে আমি তখন সৌদি আরবে কিছুদিন কাজ করতাম। সৌদি আরবে আমি যাই, সৌদি আরবে কিছুদিন কাজ করি। কাজ করার পরে ওখানে আমি মোবাইল এবং কম্পিউটারের সেল, সার্ভিস, অ্যাক্সেসরিজের একটা শোরুম করি এবং একটা সার্ভিস সেন্টার করি। সেটা কিছুদিন চালাতাম, খুব সুন্দরভাবে চলছিল এবং সেখানে ভালো টাকা রোজগারও হতো। তারপর কিছুদিন পরে ওখানে একটা গভর্নমেন্টের রুলস এলো যে যারা আজনবী আছে, মানে যারা আরবিয়ান নয়, তাদেরকে কিন্তু যদি ব্যবসা করতে হয় তাহলে পরে একটা কাউকে আরবিয়ান লোককে হায়ার করতে হবে এবং হায়ার করে তাকে অ্যাজ এ এমপ্লয় রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমি মাসে 5,000 রিয়াল বা 10,000 রিয়াল ইনকাম হলো,
কিন্তু 10,000 রিয়াল যদি আমি কাউকে হায়ার করে রাখি তাহলে আমার ইনকাম কী থাকবে? তো আমি দেখলাম যে এর থেকে নিজের দেশে কিছু করলে অনেক কিছু করা যাবে এবং মানুষের উপকার করা যাবে। নিজের দেশে যদি একটা বড় ব্যবসা করি তাহলে সেখানে 20-50 জন যদি চাকরি পাই বা কাজ দিতে পারি তাহলে আমাদের দেশের অনেক বেকারত্ব সমস্যা দূর হবে। সেই উদ্দেশ্যে আমি আবার এখানে চলে আসলাম, কলকাতায় এসে তারপরে ব্যবসা শুরু করলাম। আচ্ছা, আমরা দেখলাম যে সুমন ভাই তিনি তার ব্যবসা সৌদি আরব থেকে এসে ইন্ডিয়াতে শিফট করছেন। তো আমরা সুমন ভাইকে জানতে চাইবো যে তিনি কি ব্যবসা কলকাতাতে এসে করলেন। এছাড়াও আর একটা কোশ্চেন আছে যে যারা নতুন ব্যবসা করতে চায় তাদেরকে তুমি কিভাবে গাইড করবেন, যে নতুন ব্যবসায়ীরা কিভাবে শুরু করবে? দেখেন, মেন ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা ব্যবসা বা জীবনে যা কিছু শুরু করেন না কেন প্রত্যেকটা কিছুতেই সমস্যা থাকবে। কিন্তু সমস্যা তো মানে কি, সমস্যাটাকে সমাধান করতে হবে। পৃথিবীতে যে যত বড় সমস্যার সমাধান করতে পেরেছে সে তত বড় কিছু হয়েছে এবং পৃথিবী তাকে মনে রাখে। আমি যখন এলাম বাইরে থেকে আসার পর আমার মনে একটা চিন্তা হলো যে অনেক ছেলে বাইরের দিকে যাচ্ছে। আমাদের প্রচুর পরিমাণে মুর্শিদাবাদের লোক বা পশ্চিমবঙ্গের লোক বাইরে কাজ করছে, মানে সৌদি আরবে কাজ করছে, কিন্তু সব লেবারের কাজ করছে বা তাদের মধ্যে স্কিল নেই। স্কিল যদি থাকতো তাহলে পরে তারা অনেক ভালো কাজ করতে পারতো। এবং অনেক জায়গায় দেখা যায় যে কলকাতাতেও অনেক জায়গায় অনেক চাকরির জন্য অনেকে আসে, কিন্তু তাদের অনেকে আছে দেখবেন ভালো রেজাল্ট করেছে, ভালো নাম্বার পেয়েছে, কিন্তু ভালো নাম্বার পরেও ভালো চাকরি পাচ্ছে না। আবার অনেক ছেলে অনেক ভালো রেজাল্ট করেনি, তার পার্সেন্টেজ ভালো নয়, তার নাম্বার ভালো নয়, কিন্তু তারপরেও সে ভালো চাকরি পাচ্ছে। তখন আমি ভাবলাম যদি আমরা, তাদের মেন কারণই ছিল স্কিল। তাদের কাছে অনেক স্কিল ছিল, তারা ভালো কথা বলতে পারে, সেই জন্যই তারা ভালো চাকরি পাচ্ছে, ভালো কিছু পাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হলো যে যদি আমরা একটা এইরকম কোনো একাডেমি করি যেখানে অনেক মানুষকে পড়াশোনা করিয়ে তাদেরকে স্কিল দিয়ে ভালো কিছু করে, তাহলে তাদের ডিগ্রি আছে, তাদের মধ্যে একটা ভালো পার্সেন্টেজ আছে, কিন্তু চাকরির যে সমস্যা তার জন্য অনেক গ্যাপ আছে। মানে এই যে পড়াশোনা আর আপনার হচ্ছে চাকরি, তার মাঝে একটা ব্রিজ আছে। এই গ্যাপটাকে যদি মেকআপ করতে যায় তাহলে একটা ব্রিজের দরকার। তো আমরা তখন ভাবলাম যে এটাকে যে করে হোক না কেন আমরা যদি এরকম একটা একাডেমি করি, এই একাডেমিতে মাধ্যমে আমরা মানুষকে বিভিন্নভাবে স্কিল দিয়ে শিখিয়ে আমরা তাদেরকে ভালো চাকরির একটা, সে নিজেও ভালো চাকরি পেয়ে যাবে তার মধ্যে যদি স্কিল থাকে। তো সেই উদ্দেশ্যে আমরা তখন একটা একাডেমি শুরু করি, ইএমই একাডেমি। এই একাডেমির মাধ্যমে আমরা প্রতি বছর এখন 2000-এর বেশি ছেলেদেরকে, আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই, তারা স্কিল বিভিন্ন সাবজেক্টের উপরে ট্রেনিং করায়। বর্তমান যে আইটি মার্কেট, এআই এর যুগ, এই ধরনের বিভিন্ন যেগুলো ডিমান্ডেবল কোর্স, যেই কোর্সগুলো অনেক ডিমান্ড আছে, এই ধরনের কোর্সগুলো করিয়ে তাদেরকে আমরা একটা চাকরির, যাতে ভালো চাকরি পাই সেই জন্য আমি সহযোগিতা করার চেষ্টা করি। এটাই আমি ভেবে এটা শুরু করলাম। দেখেন, ব্যবসা শুরু করার একটা সিম্পল ফান্ডা, বিরাট কিছু ব্যাপার নয়। প্রথমে ভাবতে হবে যে আপনাকে কোন কাজটা করতে ভালো লাগে। আপনার যেটা প্রফেশনটাকে বাছার জন্য আপনাকে আগে প্যাশন কি বা আপনি কি ভালো লাগে, আপনাকে কি করতে ভালো লাগে। যদি আপনি এমন একটা কাজ আছে, দেখবেন অনেক সময় আপনি খেলছেন, যে খেলার সময় বাড়িতে আপনার বাবা ডাকুক মা ডাকুক আপনাকে কিন্তু খেলতেই ভালো লাগছে। তা যদি আপনার যে জিনিসটা ভালো লাগে, কেউ আঁকতে ভালো লাগে, কেউ কোনো ব্যবসা নিয়ে ভাবছে, প্রথম কথা হচ্ছে যেই জিনিসটা পছন্দ করে সেটার উপরেই তাকে একটা ব্যবসা শুরু করা উচিত। প্রথমত ছাত্র জীবনে অনেক ধরনের বিষয় আছে। আমার একটা বই আছে, বইটা হচ্ছে সফল ব্যবসায়ী হতে গেলে। আপনারা যদি এই বইটা পড়েন, এই বইয়ের মধ্যে পুরো বিস্তারিত আছে যে কিভাবে সফল ব্যবসায়ী হওয়া যাবে। সেই সফল ব্যবসায়ী হতে গেলে ওখানে আমার একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে আমি বলেছি যে কিভাবে আপনার হচ্ছে কি পড়াশোনা করতে করতে এই যে 3-4টে বছর গ্র্যাজুয়েশনের টাইমটা, এইচএসের পর এই টাইমটাকে কিভাবে কাজে লাগানো যায়, কি করা যায়, সেই জিনিসটাই আমি আপনার ওই বইয়ের মধ্যে বলেছি। তো আপনারা জেনারেলি যারা পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি অনেক কাজ করতে পারেন, শুধু পড়াশোনার মধ্যে থাকলে হবে না। গ্র্যাজুয়েশন আপনি যখন করছেন, ভালো করে পড়াশোনা করছেন, পড়াশোনার সাথে সাথে চেষ্টা করুন অনেক কিছু শেখার, অনেক কিছু স্কিল শেখার। বর্তমান মার্কেটে, বর্তমান প্রজন্মে কম্পিউটার রিলেটেড অনেক কিছু কোর্স আছে, এআই রিলেটেড অনেক টুলস আছে, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে শিখুন। এখন বর্তমানে যা কিছু করবেন অল্প বিস্তর ভিডিও এডিটিংয়ের ব্যাপারে শিখুন, অল্প আপনি গ্রাফিক্স ডিজাইনের ব্যাপারে শিখুন। যদি সম্ভব হয় বাইরে থেকে বিদেশে গিয়ে কিছু পড়াশোনা করুন বা বিদেশে ঘুরতে যান। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি
দেশ বিদেশে একটু ঘুরে বেড়ার চেষ্টা করুন। যদি আপনার কম পয়সা থাকে তাহলে আপনার জেলার বিভিন্ন শহরে ঘুরুন বা জেলার বিভিন্ন গ্রামে ঘুরুন। যদি আপনার আরও একটু বেশি টাকা থাকে বিভিন্ন রাজ্যে ঘুরতে যেতে পারেন। আরও বেশি টাকা যদি থাকে বা ব্যবস্থা করতে পারেন তাহলে পরে আপনি বিভিন্ন দেশের বাইরে ঘুরতে পারেন। যে আইডিয়া হলো, এই আইডিয়া থেকে একটা মাথায় ভাবেন যে আপনি কি করতে চাইছেন। বিজনেস মানে এরকম ব্যাপার নয় যে আপনার কেউ বলে দিলে এটা কর আর সেটা কর, এরকম হয় না। আপনার কি ভালো লাগছে, আপনার মাইন্ডসেট কি চাইছে, সেইটা যদি আপনি করেন তাহলে আপনি সেই রকমভাবে একটা ব্যবসা শুরু করবেন। ব্যবসা শুরু করতে গেলে জেনারেলি প্রথমে একটা আপনাকে প্রজেক্ট বানাতে হবে যে আপনি কি করতে চাইছেন, আপনার উদ্দেশ্য কি, আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন, কি কাজ করছেন, এই কি কাজ করার জন্য আপনার কি ধরনের টাকা রিকোয়ারমেন্ট আছে। তারপরে আপনি সেইগুলো ভাবার পরে কিছু ডকুমেন্টেশনের প্রসেস আছে ইন্ডিয়াতে। সেই ডকুমেন্টেশনে যেমন আপনার একটা ট্রেড লাইসেন্স বানাতে হয় প্রথমে। যদি আপনি একটু বড় ব্যবসা করতে চান তাহলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাতে পারেন, কোম্পানি ফরমেশন করতে পারেন, কোম্পানির পরেও ট্রেড লাইসেন্স করতে পারেন। তারপরে এখন জিএসটি করতে হয়, বিভিন্ন ডকুমেন্ট শুরু করে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। 18শো শতাব্দে স্টিল কিং বলেছিলেন যে তুমি কাউকে টেনে তুলতে পারো না যদি সে না নিজে উঠতে চায়। তো সেই রকমই আমাদের বাস্তব উদাহরণ মুর্শিদাবাদ থেকে, যে তিনি আরবে গেলেন, তারপরে আবার তিনি কিন্তু চেষ্টায় আছেন যে আরবে গিয়ে কিন্তু তিনি থেমে যাননি, সেখানেই কিন্তু আবার তিনি থেকে যেতে পারতেন, কিন্তু তিনি সেখানে না করে আবার নেক্সট কিছু ভেবেছেন। মানে তার মধ্যে একটা বোঝা যাচ্ছে ভিউয়ার্স যে তাড়না ছিল, সেটা কি কিছু একটা করার। আচ্ছা সুমন ভাই, তাহলে আমরা শুনলাম যে তোমার কাছ থেকে যে তুমি সৌদি আরবে একটা ব্যবসা সেট আপ করেছিলে, তো তারপরে আবার সেই ব্যবসা সেট আপ বন্ধ করে আবার তোমাকে ইন্ডিয়া আসতে হয়েছিল। তো একটা এইচএস পাস ছেলে, ধরছি যে এইচএস পাস করেছো, তারপরে তো তুমি পড়াশোনা করো না, তো তার ক্ষেত্রে এই যে স্ট্রাগেল, সেই যে স্ট্রাগেল, তারপরে এখন যে তুমি দেশ বিদেশ ঘুরছো, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আরও বিভিন্ন জায়গা তুমি ঘুরেছো, তো এই যে ঘোরো, তো তার পিছনে যে স্ট্রাগেলটা আছে এটা আমরা একটু শুনতে চাই। দেখেন, মেন ব্যাপারটা হচ্ছে জীবনে স্ট্রাগল তো অবশ্যই থাকবে, প্রতিটা মুহূর্ত জীবন সংঘর্ষ, ব্যবসাও ঠিক তাই। তো আপনার কিছু করতে গেলে না সমস্যা আসবে, আর সেই সমস্যাগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। মেন কথা হচ্ছে স্ট্রাগল বলতে কি হয়, দেখুন আপনার প্রথমত ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণে টাকা, কেউ যদি মনে করে যে আমার টাকা আছে সেই টাকা দিয়ে ব্যবসা করব, শুধু টাকা দিয়ে ব্যবসা নেই, টাকা অবশ্যই লাগে। টাকা একটা জাস্ট উপকরণ, প্রয়োজনীয় উপকরণ। আপনার কথা হচ্ছে ক্রিকেট খেলতে গেলে যেমন ব্যাট লাগে, বল লাগে, গোল কিপার লাগে, ব্যাটসম্যান লাগে, অনেক কিছু লাগে, যেমন উপকরণ থাকে, সেই রকম হচ্ছে কি এক ধরনের টাকা হচ্ছে একটা ব্যবসার মধ্যে এক ধরনের উপকরণ, কিন্তু টাকাটাই সব নয়। কিন্তু কি হতো দেখুন, মেন কথা হচ্ছে আমি যখন ওখান থেকে আসার পরে ভাবছি কি করব, তখন একটা মানুষের জন্য ভাবলাম যে অনেক মানুষরা সমস্যায় পড়ে যাচ্ছে, তো ভালো স্কিল নেই বলে ভালো চাকরি পাচ্ছে না। তো এই যে সমস্যা তৈরি হলো, তো আমি যে মানুষের ভালো করার জন্য বা আমি চাইলাম যে এই ধরনের একটা কাজ শুরু করা যায়। তো এই কাজটা শুরু করার জন্য তো একটা বড় সেট আপ লাগে, আমাদের একটা অফিস রেন্ট লাগে আপনার মোটামুটি কম বেশি 2 লক্ষ টাকা। তারপরে আপনার হচ্ছে স্টাফদের বেতন লাগে, স্যালারি লাগে, তারপরে আরও আনুষঙ্গিক প্রচুর খরচ আছে। তো সেই খরচগুলো যখন আপনার কোনো কাজ করছেন, কাজ শুরু করার সময় তো আপনার একদম ইনকাম শুরু হবে এরকম ব্যাপার নয়। আপনার হচ্ছে কি মিনিমাম 3-4 বছর আপনাকে স্ট্রাগল করতে হবে। 3-4 বছর পরে গিয়ে ব্যবসার আপনার প্লাস মাইনাস 0 হবে, তারপর থেকে প্রফিট আসতে পারে। তো এই যে 3-4 বছর অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ব্যবসা শুরু করার পর অনেকে দেখা যাচ্ছে জীবনে, আপনাদেরকে একটা বলে রাখি কথা, যে খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় দেখবেন যখন আপনি জীবনের শুরুর দিকে আপনি কিছু করছেন, সঙ্গে দেখবেন প্রচুর কাজ চলে আসবে। কোনো বন্ধু বলবে ভাই আমার এটা করে দে, কোনো বাড়ির পাশের লোক একজন বলবে এটা করে দে। তো এই যে মানুষের কাজ করতে করতে আপনার অনেক সময় চলে যাবে, তাহলে আপনি নিজেই ব্যবসা করতে পারবেন না। আমি বলছি না যে মানুষের উপকার করবেন না, করবেন, কিন্তু নিজের কাজটাকে আগে মন দিয়ে করুন। কারণ আপনি যদি আপনার কাজে ধ্যান না দেন, মন না দেন, আপনার কাজকে ভালো না বাসেন, তাহলে পরে আপনার কাছে কিছু না থাকলে পৃথিবীর কেউ আপনার কাছে আর আসবে না। তো স্ট্রাগল বলতে অবশ্যই অনেক স্ট্রাগল আছে। অনেক সময় অনেকজনকে টাকা দেওয়ার থাকে, সেই সময় দেখা যাচ্ছে আপনার কাছে টাকা নেই। তো এরকম অনেক সিচুয়েশন হয়েছে, অনেক সময় হয়েছে, সেই সময়গুলোকে তাদের এরকম কি সময় হয়েছিল যে কোনো সময় দেনাদার টাকা পায় তোমার কাছে চাইছে? এরকম অবশ্যই অনেক সময় হয়েছে, কারণ আমি তো জেনারেলি সেইভাবে কোনো ব্যাপার নয়, আমাদের বাড়ির পরিস্থিতি যাই হোক না কেন, সেখানে যে এরকম পরিস্থিতি ছিল না যে খারাপ কিছু, বাট
ব্যাপারটা হচ্ছে এখানে তো প্রতি মাসে একটা খরচ আছে, প্রতি মাসে কম বেশি তখন স্টার্ট করার পর থেকেই প্রতি মাসেই কয়েক বছরের মাথায় আমার 8 লক্ষ 10 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হতো। তো সেই খরচটা তো প্রতি মাসে আপনার হচ্ছে অনেক সময় ব্যবসা ঠিকঠাকভাবে চলতো না, বা অনেক সময় অনেক সমস্যা হতো। তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পুজো, এই বিভিন্ন ওকেশনের জন্য ছুটি থাকতো, তো ঠিক মতন আর্নিং করা হতো না বা ঠিকমতো ইনকাম আসতো না। তখন আপনার মানুষকে টাকা দেওয়ার জন্য অবশ্যই অনেক সমস্যা তৈরি হতো। অনেকে বলতো টাকা দেন, টাকা ছাড়া আপনার হচ্ছে কি, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো। কিন্তু দেখেন, আপনার কাছে টাকা মানুষ পাবে, কিন্তু আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে ভাই দেখো টাকার কোনো সমস্যা নেই, টাকা তোমাকে দেওয়া হবে, একটু সময় দাও। মানুষের কাছে যদি সময় নিতে পারেন আর আপনার কথার দাম থাকে, আপনার প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে কেউ কোনোদিনই আপনার সঙ্গে কোনো সমস্যা তৈরি করবে না, আমি যতটা মনে করি। কারণ হচ্ছে কি না, প্রত্যেকটা মানুষ বোঝে। কারণ আপনি যদি সৎ হন, ভালো হন, তাহলে আপনাকে কিন্তু মানুষ সময় দেবে। তো এরকম অনেক সময় এসেছে যে তারা বলছে যে ভাই আজকেই টাকা লাগবে, আজকেই দিতে হবে, কিন্তু আমি বিভিন্নভাবে চেষ্টা করেও দেখা যাচ্ছে সেই দিন টাকা জোগাড় করতে পারছি না। কিন্তু সেটা হলেও আপনার হচ্ছে কি, মানুষকে যদি বলা হয় যে ভাই আমার একটু সময় দরকার, এই জন্য এই টাইমে তোমার জিনিসটা দেওয়া হবে। তো জেনারেলি আমার কাছে কিন্তু সেইভাবে বিরাট কিছু টাকা ওরিয়েন্টেড প্রবলেম আসেনি যে টাকার জন্য খুব সমস্যা হয়েছে, টাকার জন্য স্ট্রাগল করতে হয়েছে, এরকম কোনো সেই রকম সিচুয়েশন আসেনি। কিন্তু মাঝে মাঝে কি হয়, ব্যবসায়িক জীবন তো যখন প্রথমের দিকে শুরু করি, এরকম অনেক দিন আছে যে মানে একটা গল্প কথা বলে আপনাদেরও শুনতে এটা সত্যিই লাগবে। এমন একটা দিন আছে যে আমার কাছে, আমি জানি যে কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমার কাছে অনেক টাকা এসে যাবে, কারণ কাজ করলে তো কাজ একটা সিস্টেমে চলে, টাকা আসবেই। কিন্তু এমন দিন আছে যে আমি গাড়িতে করে বেরিয়েছি, কিন্তু গাড়িতে যে তেল শেষ হয়ে যাবে, তেল ভরতে হবে, সেই তেল ভরার টাকাটা আমার কাছে আছে কি নেই, মানে আমার কাছে ধরেন তেল ভরার টাকা নেই, তারপরেও আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি যে না, আমাকে বেরোতে হবে কাজের জন্য। যদি আমি বসে থাকি তাহলে কিন্তু হবে না। এরকম অনেক দিন, 2-4 দিন এরকম এসেছে যে যেদিন আমি বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আমি যদি রাস্তায় তেল শেষ হয়ে যায়, সেই তেল ভরার গাড়ির যে টাকা দরকার সেটাও আমার কাছে ছিল না। তো এরকম পরিস্থিতি হয়েছে, কিন্তু সেটা যেহেতু আমার একটা সিস্টেম চলে, টাকা অটোমেটিক্যালি চলে আসে। কাজ যদি আপনি ভাবেন যে কাজ আপনি করবেন, কাজ শুধু টাকার কথা ভেবে কাজ নয়, কাজকে যদি ভালোবেসে আপনি কাজ করে যান, তাহলে অটোমেটিক্যালি দেখবেন টাকার উপরে ফোকাস না করে যদি আপনি কোয়ালিটির উপরে ফোকাস করেন, আপনার কাজ এমনিতেই গ্রোথ করবে। একদম, আমরা অনেকেই দেখেছি যে হয়তো অনেক টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। আমাদের গ্রামের আশেপাশে হয়তো কোনো বড় লোকের ছেলে আছে, কোটি কোটি টাকা নিয়ে সে ব্যবসায় নেমেছে, কিন্তু সে ব্যবসায় সব ডুবে গেছে। এটাও হয়েছে যে কিছুই। আপনাকে তো বললাম যে টাকা দিয়ে কিন্তু ব্যবসা হয় না, টাকা একটা জাস্ট উপকরণ। তার সঙ্গে সঙ্গে প্রথম কথা, ব্যবসা করার জন্য একটা বুদ্ধি লাগে, ব্যবসা করার জন্য আপনার হচ্ছে রিসার্চ ওয়ার্ক লাগে, ব্যবসা করার জন্য স্কিল লাগে, ব্যবসা করার জন্য অনেক কিছু প্রয়োজনীয়তা আছে। তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ভালো ম্যান পাওয়ার লাগে, তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে টাকাও লাগে। টাকা দরকার আছে, কিন্তু টাকা একটা সমস্যা হয়, কিন্তু মেন সমস্যা জীবনে আরও অনেকগুলো আছে। ঠিক আছে, জীবনে কি সমস্যা হয় যে আপনার বাড়ির লোক কোনোদিন অসুস্থ হয়ে গেল, বাট আপনি সেই সময় তাদেরকে দেখা করতে পারছেন না, এই ধরনের স্ট্রাগল আসতে পারে মানুষের, এরকম সমস্যাও তৈরি হয়। আচ্ছা, এইরকম তোমার কি কোনো সময় হয়েছে যে হয়তো বাড়ির কেউ খুব অসুস্থ আছে? আমার একটা টাইম হয়েছে যে আমার খুব কাছাকাছির লোক, খুব ভালোবাসার লোক, সে মারা গেছে। ঠিক আছে, কিন্তু আমি তখন দেখা যাচ্ছে বাইরে আছি বলতে কি, আমি জীবনে একদম পুরো স্বপ্ন দেখেছিলাম যে না, আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে। তো এর উদ্দেশ্যে আমি একটা জায়গায়, কলকাতায় ছিলাম না, বাট কলকাতার বাইরে ছিলাম, কিন্তু আমি যদি চাইতাম আমি সেখানে আসতে পারতাম। কিন্তু যদি সেখানে আসতাম, আমার এতটাই পরিমাণে গ্রামের প্রতি ভালোবাসা ছিল, মায়া ছিল, বন্ধুদের প্রতি ভালোবাসা ছিল, গ্রামের খেলাধুলার প্রতি এতটা আমার এমন সময়, আমি যেহেতু ক্রিকেট খেলতাম, আমি ক্রিকেটের ডিউজ প্র্যাকটিস করতাম, ক্রিকেট খেলতাম গ্রামে, বিভিন্নভাবে ক্রিকেট খেলতাম। তো আমার কি হতো না, পাশ দিয়ে যদি বল যেত, আমার মনে হতো দৌড়ে গিয়ে লাফিয়ে বলটাকে ধরি, এরকম একটা আমার বিরাটভাবে কাজ করতো। তো আমি দেখলাম যদি আমি আবার গ্রামে রিটার্ন যাই, তাহলে আমি যখন ওই সৌদি আরবে যাবার কথা ভেবেছিলাম, তখন আমি আবার সৌদি আরব যেতে গেলে আবার আমার আর মন চাইতো না। তো আমি সেটা ভেবে আমি কিন্তু আর আসিনি রিটার্ন, কারণ আমি দেখলাম না, আমাকে যে করে হোক আমাকে এটা যাওয়া যাবে না, গেলেই আমার মন আলাদা হয়। কারণ সে তো মারা গিয়েছে, তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যদি সেখানে যাই, আমি তার উপকার কিছু করতে পারবো না, কিন্তু আমি যদি আজকে বড় কিছু করতে পারি, তাহলে আমি আরো
বহু লোকের উপকার করতে পারবো, যাদের জীবনে অনেক অর্থনৈতিক সমস্যা, অনেক লোককে কাজ দিতে পারবো। তো আমি দেখলাম যে না, আমার এখন যাওয়া যাবে না। তো এই ধরনের অনেক সমস্যা আসে, সেগুলো হয়। আচ্ছা দর্শক, তাহলে আমরা এখন সুমন ভাইয়ের কাছে জানবো যে সুমন ভাই, আপনি একটু বলবেন যে যারা ব্যবসা করতে গিয়ে লোন নেয়, অনেকেই ম্যাক্সিমাম অনেকেই ব্যবসার ক্ষেত্রে লোন নিয়ে থাকে, তো তারা একটা সময় খুব প্রেশারে ফিল করে যে আমরা লোনটা শোধ করবো কীভাবে বা ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে। তো আপনার এটাতে কি মতামত, একটু যদি আপনি সবাইকে বলেন। একদম দামি কোশ্চেন। মানে কথা হচ্ছে কি, প্রচুর লোক আপনারা জীবনে পাবেন যে ব্যবসার শুরুতে অনেক সময় অনেক টাকার সমস্যা থাকে বলে তারা ব্যাংক থেকে বিভিন্নভাবে লোন নেয় বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ব্যবসা করে, তারপরে লোনে জর্জরিত হয়ে শেষ অবধি একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে। এরকম অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পাবে, এটা খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা মানুষকে জেনে রাখা দরকার। কারণ কার কখন কোন সময় আসে সেটা তো মানুষ কেউ জানে না। দেখুন, প্রথমত লোনের আপনাকে একটা লিখে ফেলতে হবে চার্ট, যে আপনি কোথায় কত টাকা লোন, গাড়ির লোন কত টাকা, বাড়ির লোন কত টাকা, আপনার হচ্ছে কি মানুষের কাছে ধার কত টাকা পায়, ব্যাংক থেকে লোন কত টাকা, ক্রেডিট কার্ডের লোন কত টাকা, ইএমআই কত টাকা দিতে হয়, প্রত্যেকটা জিনিস আগে লিখে নিন যে কত টাকা কোথায় লোন আছে। তারপরে লোনের রেট অফ ইন্টারেস্টটা খুঁজুন, যে আপনার সব থেকে এই লোন এত টাকা নিয়েছি, তার জন্য আমার এত টাকা বেশি লাগছে। যদি মনে করেন কোনো জায়গাতে আপনার একটা জায়গাতে 15% করে হিসাবে ইন্টারেস্টের আপনার কাছে টাকা বেরোচ্ছে, তাহলে আপনি প্রথমে এক কাজ করুন, সেই লোনটাকে প্রথমে যেটার বেশি টাকা যাচ্ছে সেই লোনটাকে আগে ক্লোজ করার চেষ্টা করুন, বন্ধ করার চেষ্টা করুন। তারপরে চেষ্টা করুন, অনেক আছে দেখা যাচ্ছে আপনার একসঙ্গে অনেক লোন আছে, মানে হয়তো দেখা যাচ্ছে মিনিমাম 15, 20, 30 এরকম আপনার কাছে প্রচুর লোন আছে, কিন্তু অনেক ছোট ছোট লোন। তাহলে একটা কাজ করুন, এই যে ছোট ছোট লোন 5,000, 10,000, 20,000 এই যে লোনের অ্যামাউন্ট, সেই লোনের ছোট ছোট অ্যামাউন্টগুলোকে একসঙ্গে একটা বড় লোন নিয়ে প্রথমে ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পরে তারপরে আপনি চেষ্টা করুন যে বড় যে লোন আছে সেই লোনটাকে, ক্রেডিট কার্ড যদি থাকে সেই ক্রেডিট কার্ডটাকেও পরিশোধ করুন। আস্তে আস্তে প্রত্যেকটা লোনের, যে লোনের অ্যামাউন্টে আপনি প্রেশার বেশি পাচ্ছেন, ছোট্ট ছোট্ট করে, যে লোনের অ্যামাউন্ট কম সেটাকে আগে শেষ করুন। তারপরে একটা লোন আছে, লোনটাকে পুরো চেষ্টা করুন যে লোনটাকে পরিশোধ করার। প্রত্যেকটা জিনিস, যে লোন আপনার হচ্ছে কি এই লোনটাকে পরিশোধ করার চেষ্টা করতে হবে। ছোট লোনগুলোকে আগে পরিশোধ করুন, আর আরেকদিকে দেখুন যে যেটাতে বেশি রেট অফ ইন্টারেস্ট বেশি সেই লোনগুলোকে পরিশোধ করুন। এইভাবে আস্তে আস্তে যদি আপনি পুরোটা দেখবেন লিখে ফেলেন, তাহলে আপনি নিজে থেকে নিজেকে একটা হালকা ফিল হবে, মনে হবে যে না, যদি আপনি পুরো একটা তালিকা তৈরি করতে পারেন যে আপনার কত টাকা ধার আছে, আপনার মন থেকে একটা আলাদা ফিলিং তৈরি হবে। এবং আস্তে আস্তে দেখবেন আপনার মনের ভিতরে সব সময় যেন একটা চিন্তা থাকে যে আমি একটা মিশনে নেমেছি, আমি একটা স্বপ্ন নিয়ে নেমেছি, আমি একটা যুদ্ধক্ষেত্রে নেমেছি, যে করেই হোক না কেন আমাকে লোনটা পরিশোধ করতে হবে। তারপরে ছোট লোনগুলো আস্তে আস্তে পরিশোধ করুন, তারপরে বড় লোনগুলো আস্তে আস্তে পরিশোধ করবেন। আর যেখানে রেট অফ ইন্টারেস্ট বেশি সেটাকে আগে পরিশোধ করুন, যেটা রেট অফ ইন্টারেস্ট কম সেটাকে পরে পরিশোধ করুন। এইভাবে দেখবেন আস্তে আস্তে আপনার লোন আশা করছি পরিশোধ হয়ে যাবে। দেখেন, লোন দুই রকমের হয়, একটা হচ্ছে গুড লোন, একটা হচ্ছে ব্যাড লোন। প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে একটা লোন, যদি আপনার কথা হচ্ছে সেই লোনটাকে নিয়ে, লোনের টাকাগুলোকে নিয়ে আপনি ঘুরতে ফিরতে নিজের লাইফস্টাইলের প্রতি খরচ করে দিলেন, পরে তো আপনার ওই লোনটা থেকে তো টাকা ইনকাম হলো না, তাহলে তো আপনাকে ওটার পরে ভুগতে হবে এবং পরে কষ্ট পেতে হবে। কিন্তু অনেক লোন আছে গুড লোন হয়, যেই লোনটি আপনি নিয়েছেন, হয়তো দেখা যাচ্ছে একটা জায়গা থেকে লোন নিলেন, সেই লোনটা নিয়ে আপনি একটা ভালো 5% হিসাবে টাকা লাগছে, আর আপনি একটা জায়গা থেকে রোজগার করছেন 10%, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই লোনটাকে নিয়ে ব্যবসা করা যেতে পারে। কিন্তু আমার মতে বলে, আমি ব্যক্তিগত মনে করি লোন না নেওয়াই উচিত। লোন যদি আপনার বড় কিছু করতে গিয়ে, বড় একটা সেটআপের জন্য প্রয়োজন পড়ে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমার মতে যারা আপনার ব্যবসা শুরু করছেন প্রথমের দিকে লোন না নেওয়া উচিত। কারণ ইএমআই এর একটা টেনশন থাকবে, ঝামেলা থাকবে, টাকা ম্যানেজ করার একটা টেনশন থাকবে, তাতে আপনার ব্যবসার অনেকটা গ্রোথের সমস্যা হবে। সুমন ভাই, তুমি এই কথাটা বলো যে তুমি তো একদম শূন্য থেকে শুরু করেছিলে, তো সেক্ষেত্রে স্বল্প আয়ে কিভাবে 1 কোটি টাকা প্রথম কেউ ইনকাম করতে পারবে? দেখেন, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে জীবনে অনেক লোক দেখতে পাবেন যে তারা অল্প ইনকাম করেও অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারে। আবার অনেক লোক আছে যারা আপনি দেখবেন যে বেশি টাকা রোজগার করেও তাদের কাছে কোনোভাবে কোনো সঞ্চয় থাকে না। সাধারণত আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আপনি যখন ব্যবসা শুরু করছেন, ব্যবসা শুরু করার পর প্রথম আপনাকে উচিত একটা ফান্ড তৈরি করা, এমার্জেন্সি ফান্ড বলা হয়।
এমার্জেন্সি ফান্ড সাধারণত এরকম করা উচিত যে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার জন্য, সেই ব্যবসাটাকে যদি আপনি বাঁচাতে চান, সেই ব্যবসাটাকে যদি বড় করতে চান, সেই ব্যবসাটাকে যদি একটা ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। এমার্জেন্সি ফান্ড হচ্ছে যে কারেন্ট আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার যে কারেন্ট প্রতি মাসের যা খরচ, সেই খরচের মিনিমাম হলেও 6 মাসের খরচ আপনি যদি আপনার কাছে সেভিংস থাকে তাহলে সেই ব্যবসাটা করতে কোনোভাবে সমস্যা তৈরি হবে না। তো ওই জন্য আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে যে করে হোক কিছু টাকা সঞ্চয় করা। এই টাকা যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে আপনাকে প্রথমেই একটা জিনিস তৈরি করে নিতে হবে যে আপনি প্রতি মাসে কত টাকা রোজগার করে কত টাকা জমাতে চান, কত টাকা খরচ করতে চান। ধরুন আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 50,000 টাকা ইনকাম করেন, তাহলে 50,000-এর মধ্যে আপনাকে ভাবতে হবে যে 25,000 টাকা আমি খরচ করব, 25,000 টাকা আমার কাছে রেখে দেবো, সঞ্চয় করবো। তো 25,000 টাকা আলাদা একটা অ্যাকাউন্টে প্রথমেই আপনি আলাদা করে রেখে দিন মাসের শুরুর দিকে। তারপরে যে বাকি 25,000 টাকা, সেই 25,000 টাকার আপনি একটা বাজেট বানান যে আমি এই মাসে এই কাজ করব, এটা করব, এর জন্য এত টাকা খরচ করব। আপনি যে ওই 25,000 টাকা করে জমাচ্ছেন ওই টাকাগুলোকে চেষ্টা করুন কিছু কিছু করে অন্য জায়গায় ইনভেস্ট করা। সেটা এসআইপি হতে পারে, অল্প কিছু গোল্ড হতে পারে, অল্প কিছু জমিতে বা ফ্ল্যাটে, এইসব জায়গায় ইনভেস্ট করা। যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই, কিছু দিনের মধ্যে আপনার কাছে যে টাকা জমে যাবে সেই টাকাতেই আপনি কিন্তু অনেক কিছুভাবে ওই একটা সব কিছুর কি কম্পাউন্ড হয়। আপনি যখন একটা টাকা জমাচ্ছেন দেখবেন আজকে একটা জায়গায় কিছুদিন আগেই সোনার দাম ছিল 50,000 টাকা 10 গ্রামের দাম, এখন সেই সোনার দাম 1,25,000 টাকা দাম। আবার দেখবেন 6 মাসের মধ্যেই সোনার দাম হয়তো কম বেশি হলে পারে আরও কিছুটা বেড়ে যাবে। তো এই টাকাগুলোকে চেষ্টা করুন যেখানে আপনার ইনভেস্ট করে কিছু টাকা রোজগার করতে পারেন বা কিছু টাকা ইনভেস্টমেন্টে আপনার টাকা বাড়বে বা টাকাটা বেশি বৃদ্ধি পাবে, এরকম জায়গাগুলোতে আপনি ছোটো ছোটো করে ইনভেস্ট করুন। তাহলে আপনি দেখবেন অল্প আয়েও আশা করছি একটা ভালো টাকা আপনার জীবনে আপনি সঞ্চয় করতে পারবেন এবং সহজেই আপনি একটা ভালো টাকা সঞ্চয় করতে পারবেন। আচ্ছা শোন ভাই, তুমি তাহলে এটা বলো যে যারা যেসব স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে তাদের পড়াশোনার পাশাপাশি আর কি করা উচিত? মানে এখন যেহেতু খুব কম্পিটিশনের যুগ, যেটা জানো তুমি অলরেডি মার্কেটে আছো, তো সেক্ষেত্রে তাদের থেকে কী করা উচিত পড়াশোনার পাশাপাশি? দেখেন, একদম খুব ভালো একটা প্রশ্ন। যারা পড়াশোনা আপনারা করছেন, পড়াশোনার পাশাপাশি আপনারা কোনোভাবে এই যে গ্র্যাজুয়েশনের 3টে বছর কোনোভাবেই নষ্ট করবেন না। এই 3টে বছর আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই 3টে বছর যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু অমূল্য হয়ে যাবে, আপনার জীবনের কিন্তু আলাদা একটা মাত্রা পাবে। সাধারণত দেখবেন অনেক সময় পড়াশোনার পাশাপাশি অনেক ছেলে মেয়েরা বিভিন্ন ঘুরে, বিভিন্ন বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করে, টাইম নষ্ট করে, শেষে কি হয়, পড়াশোনা যেই শেষ হয়ে গেল, বাড়ি থেকে যখন প্রেশার তৈরি হলো তখন গিয়ে চাকরির জন্য ঘুরে বেরিয়েও ভালো চাকরি পায় না। আবার অনেকেই দেখবেন একদম বেরিয়েই অনেক ভালো ভালো চাকরির অপশন পাচ্ছে। এগুলোর মেনই হচ্ছে আপনার এই যে গ্র্যাজুয়েশনের 3টে বছর পড়াশোনার পাশাপাশি আপনাকে অনেকগুলো কিছু শিখে নিতে হবে। যেমন বর্তমান কম্পিউটারের যুগ, কম্পিউটার শিখতে হবে। কম্পিউটারের সাথে সাথে আপনাকে এআই এর বিভিন্ন টুলস বা স্কিলস শিখতে হবে, কারণ এআই টুলস দিয়ে এখন অনেক কিছু করা যায়। এআই টুলস দিয়ে ভালো করে কন্টেন্ট মানে লেখার জন্য কি ধরনের কন্টেন্ট হওয়া উচিত। আমি বলছি না যে একদম কন্টেন্ট ওখান থেকে দেখে দেখে লিখুন, বাট ওখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন, কোনো জায়গায় আপনার কাজটাকে অনেক সহজ করে দেবে, তাড়াতাড়ি করে দেবে। তো আপনি বিভিন্ন ধরনের জায়গাতে এআই রিলেটেড বিভিন্ন টপিকের ওপরে বিভিন্ন কিছু শিখে নিতে পারেন। এখনকার দিনে যা কিছুই করবেন দেখবেন সমস্ত জায়গাতে গ্রাফিক্যাল কন্টেন্ট ব্যবহার হয়। তো একটু গ্রাফিক্স ডিজাইন কীভাবে হয় সেগুলো শিখে নিন, ভিডিও এডিটিং কীভাবে করতে হয় সেগুলো একটু শিখুন। তার পাশাপাশি আপনি যখন পড়াশোনা করছেন তার পাশাপাশি আপনার যে কলেজ বা স্কুলে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মার্কেটিং অ্যাক্টিভিটিস, মানে ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয় সেগুলো একটু শিখুন। তার সঙ্গে সঙ্গে স্কুলে কলেজে দেখবেন ছোটো ছোটো ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলোতে আপনি পার্টিসিপেট করুন, ইভেন্টগুলো অর্গানাইজ করুন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বছরে পুজোতে বিভিন্ন অনুষ্ঠান হয় বা বিভিন্ন কিছু পুজোতে নতুন কিছু হয়। বইমেলার সময় অনেক কিছু কাজ করা যায়, বইমেলার সময় অনেক বুক স্টলে আপনি কাজ করতে পারেন। প্রথমে এই 3টে বছর আপনাকে কাজ শিখতে হবে, তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা তৈরি করতে হবে, তার সঙ্গে সঙ্গে স্কিল তৈরি করতে হবে। আর একটা বড় জিনিস সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনাকে ভালো নেটওয়ার্কিং যদি করতে পারেন, একটা কথা আছে, একটা খুব গুণী মানুষের কথা, যে নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ, মানে আপনার কি নেটওয়ার্ক আছে সেটাই আপনার কিন্তু কত টাকা হবে
সেটাই কিন্তু নির্ধারণ করে। তো আপনি একটা ভালো নেটওয়ার্ক তৈরি করুন, ভালো মানুষের সঙ্গে মিশুন। যদি ভালো থাকে সে অটোমেটিক একটা বড় জায়গায় চলে যায়, মাইন্ডসেটটা একদম। কি হয় দেখুন, এরকম একটা ব্যাপার আছে যে যদি আপনার 10 জনের সঙ্গে ঘোরাফেরি করছেন, 9 জন লোক কোটিপতি, তা আপনি 10 নম্বর কোটিপতি হবেনই। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে এনভায়রনমেন্ট পাবে, সেই এনভায়রনমেন্টের মাইন্ডসেট আপনাকে কিন্তু অনেক বড় তৈরি করে দেবে। তার সঙ্গে সঙ্গে আপনার যেটা কি আছে, যে মাইন্ডসেটের পাশাপাশি আপনি নেটওয়ার্ক তৈরি করলে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে সুযোগ সুবিধা হয়। আপনি কি করতে চাইছেন সেই ধরনের ওরিয়েন্টেড লোকদের সঙ্গে আপনি একটা নেটওয়ার্কিং তৈরি করবেন। ছাত্র অবস্থায় পড়ার সময় এই জিনিসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা বলো তুমি, যে সেলস, এখনকার সময় সেলস কতটা ইম্পর্টেন্ট? আর এছাড়াও সেলস মানে কি শুধু বিক্রি করা না, যে কথা বলা, এই যে বললে নেটওয়ার্ক, এটাও তো ওয়ান কাইন্ড অফ সেলস, যে আমি কীভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবো। তো ওটা তোমার কি মনে হয় যে এই স্কিলটা কীভাবে আনবে কেউ? দেখো হয়তো ইন্ট্রোভার্ট হয়, খুব কম কথা বলে, তারা কীভাবে? প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে এমন কিছু নেই যেটা সেলস করতে নেই। একটা বাচ্চা, সেই বাচ্চাও যদি আপনার কান্না করে কি জন্য? কান্না করে ওর মায়ের দুধ খাওয়ার জন্য বা কোনো কিছু নেবার জন্য। মানে কি, ও কান্নাকাটি করে জানে যে আমি কান্না করলে আমার মা বা আমার বাবা ওই জিনিসটা আমাকে দেবে। মানে কি, ও নিজেকে সেল করছে। তার মানে প্রত্যেকটা জিনিস আপনার সেলস আছে। তবে এখন যে ব্যবসা করবেন, ব্যবসার সেলসের প্রসেসটা পুরোপুরি আলাদা। আপনি যদি কোনোভাবে আপনার যে কাস্টমার, তাকে যদি একটু বুঝিয়ে যে করে হোক গুছিয়ে আপনি একটা কাস্টমারকে আপনার কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে দেন, সেটা হয়তো একবার বিক্রি হবে, পরের বার কিন্তু আর কেউ কিনবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে কাস্টমারকে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। আপনি যাকে সেলস করছেন, যে জিনিসটা সেলস মানে কি, তার ওই জিনিসটা রিকোয়ারমেন্ট আছে, আপনার কাছে ওই জিনিসটা আছে, তো আপনি ওকে ওটা বিক্রি করছেন। তো আপনার ওর যে প্রবলেম, সেই প্রবলেমটা ওকে সলভ করতে হবে। আপনাকে এটা ভাবলে হবে না যে আমার জিনিসটা কেন, আমার এটা কেন, ওটা করলে হবে না। কারণ ওর প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে আপনি সমস্যার সমাধান করুন। আপনার কথা হচ্ছে ওকে যদি আপনি বিক্রি করার চেষ্টা করেন, কখনো বিক্রি করতে পারবেন না। অনেক সময় আপনাকে একটা ছোট্ট সেলসের উদাহরণ দিই। একটা কোম্পানি আছে, সেই কোম্পানি এখন অনেক বড় দুধ বিক্রি করা, মানে দুধের কোম্পানি, দুধের প্রোডাক্ট বিক্রি করে। ও আগে কি করতো জানেন? প্রথমত ওর এরিয়ার যতগুলো হসপিটাল বা নার্সিং হোম, এদের সঙ্গে ওর যোগাযোগ ছিল, খবর নিত যে কার বাচ্চা হয়েছে, কবে হয়েছে, এবং তার অ্যাড্রেস কি, ফোন নম্বর কি, সেটা নিয়ে সে তার বাড়ির কাছে পৌঁছে যেত। বাড়ির কাছে পৌঁছে গিয়ে আপনার হচ্ছে কি, বাড়ির সামনে গিয়ে সুন্দর করে একটা ওর বাচ্চার আপনাদের নাম লিখে, যে আপনার বাচ্চার নাম আমার জানা নেই, যেই আছে আপনাদের ছেলে বা মেয়ে বা কি হয়েছে সেটা ও ইনফরমেশন পেয়ে যেত। সেইভাবে ওটা করে বাড়ির সামনে গিয়ে একটা সুন্দর ফুলের স্তবক নিয়ে গিয়ে তাদেরকে একটা সংবর্ধনা দিতেন, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে ছোট্ট করে লিখতেন যে দুধওয়ালা অমুক, মানে কি দুধ বিক্রি করে ওই লোকটা। তাহলে যেই লোকটি, ওর বাড়ির পাশের লোক, ওর ভাই, ওর ছেলে বাচ্চা হয়েছে, তাকে একটা ভালো উইশ করেনি, কিন্তু একটা দুধওয়ালা সে যদি উইশ করে, আমার মনে হয় যতদিন অবধি ওর ছেলে দুধ খাবে, ওই দুধওয়ালার থেকেই দুধ নেবে। এগুলো হচ্ছে সেলসের একটা টেকনিক। তো মেন ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, আপনারা চেষ্টা করবেন যে মানুষকে কখনো সেল করার জন্য কোনোভাবে কনভিন্স করতে যাবেন না। ওর একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা ভালো করে শুনুন ওর কাছে, তারপরে ওই প্রবলেমটার সমাধান করুন। কারণ আপনার কাছে তো সেই জিনিসটা দিয়ে সমাধান করা যাবে, এটাই আপনার প্রসেস হওয়া উচিত সেলসের। তাহলে সেল অবশ্যই। এবার জবের ক্ষেত্রেও তাই, যে হয়তো কেউ হায়ারিং করছে, তার কি স্কিল দরকার, সেই স্কিলটা যদি আমার থাকে, আমি কোম্পানিকে বলবো যে আই হ্যাভ দিস স্কিল, সেই স্কিলটা সেল করব। একদম একদম এইরকমই হয়। আচ্ছা শুনুন ভাই, আমরা এটা দেখেছি যে আপনি একটা বই লিখেছেন সফল ব্যবসায়ী হতে গেলে। তো সেক্ষেত্রে আপনি একটু বলুন যে মানুষকে যে তারা কিভাবে সফল ব্যবসায়ী হতে পারে, এবং সফল ব্যবসায়ীর কীরকম মাইন্ডসেট থাকা দরকার, সেগুলো যদি একটু সবাইকে বলেন, আশা করছি সবাই উপকৃত হবে। আপনি ঠিক বলেছেন। দেখুন, ব্যাপার হচ্ছে কি, আমি একটা বই লিখেছি এখন বর্তমানে, সেটা হচ্ছে সফল ব্যবসায়ী হতে গেলে। সফল ব্যবসায়ী হতে গেলে যে বইটি লেখা হয়েছে, এই বইটি সাধারণত আপনার হচ্ছে যারা ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করার জন্য কি করণীয়, ব্যবসা শুরু করার পর তাকে কি করতে হবে, পুরো এখানে বিস্তারিত আছে। জেনারেলি একটা মানুষ শুধুমাত্র যে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করলো, শুধু অর্থ রোজগার করা মানেই যে জীবনের সফলতা, এই ধারণা কিন্তু একদম ভুল। আপনার জীবনে টাকার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। একটা জীবনে একটা ছেলের পড়াশোনা শেষ করলো, পড়াশোনা শেষ করে সে ব্যবসা করবে, ব্যবসাটা কিভাবে শুরু করবে, ব্যবসা শুরু করতে গেলে তার উপকরণ কি কি দরকার, ডকুমেন্টেশন কি লাগবে, এবং তারপরে ব্যবসা করতে করতে অনেক সময় দেখবেন অনেকজন মাঝপথে ব্যবসা করতে করতে
তার আর ভালো লাগছে না, ব্যবসা ছেড়ে দিয়েছে, আবার চাকরি করছে। অনেক লোক দেখতে পাবেন আবার চাকরি থেকে আবার ব্যবসা করছে, মানে তাদের মাইন্ডসেট ঠিকঠাক নেই। তো সেটা কি ধরনের মাইন্ডসেট হওয়া উচিত? জেনারেলি দেখুন, ব্যবসা যদি আপনার মাথার ভিতরে ঢোকে যে আমি এই জিনিসটা করব, একদিনেই ভাবলে হবে না যে আপনার প্রথম দিন থেকেই ব্যবসাতে রোজগার হবে বা ইনকাম হবে। সেটা হতে পারে অবশ্যই, কিন্তু কথা হচ্ছে মিনিমাম 3-4 বছর আপনাকে সময় দিতে হবে, ব্যবসার জন্য টাইম দিতে হবে, আপনাকে ব্যবসার প্রেমে পড়তে হবে। আপনি যদি একটা মেয়ের প্রেমে পড়েন, তখন দিনরাত দেখেন সব বাদ দিয়ে আপনার মেয়েটাকে ভালো লাগে, মেয়েটাকে দেখা করতে মনে হয়, মেয়েটার সঙ্গে কথা বলতে মনে হয়। সেই রকম যদি আপনি ব্যবসার প্রেমে পড়েন, ব্যবসাকে যদি আপনি ভালোবাসেন, আপনি অবশ্যই মন থেকে ভালোবাসলে সেই ব্যবসাটা করতে পারবেন। জীবনে সফল হতে গেলে সাধারণত ব্যবসা করতে হবে, ঠিক আছে, কিন্তু ব্যবসার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক জীবনকে কিভাবে ম্যানেজ করতে হবে, আপনার কথা হচ্ছে ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করতে হবে, ব্যবসার এই পুরো বিষয়টা কিন্তু আপনার হচ্ছে ওই বইটির মধ্যে আছে। সফল ব্যবসায়ী হতে গেলে কি করতে হবে, এখন আপনাদেরকে আমি একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, সফল ব্যবসায়ী হতে গেলে প্রথম কথা হচ্ছে একটা সফল হওয়ার মানসিকতা প্রথমে তৈরি করতে হবে, যে আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই। সফল ব্যবসায়ী হতে গেলে আপনাকে প্রথমত প্রত্যেক দিন কম বেশি একটু পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন আপনাকে একটু শরীরচর্চা করতে হবে, তার সঙ্গে সঙ্গে ব্যবসাকে ভালোবাসতে হবে। কি ভালো লাগছে, কোন ব্যবসা আপনার ভালো লাগে, কোন কাজ ভালো লাগে, আপনার প্যাশনটাকে প্রফেশন তৈরি করুন, তারপরে সেই ব্যবসাটা শুরু করুন। ব্যবসা শুরু করার পথে মাঝপথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, সেই সমস্যাকে তা না ভেবে, যেমন কি হয়, যদি আপনি মনে করেন যে প্রচুর আপনি কোনো জায়গা থেকে খবর পান যে 50 ফুট মাটি খোঁড়ার পরে একটা সোনা পাবেন, কিছু সোনা পাওয়া যাবে, তাহলে আপনি কিন্তু আপনার ওই মাটি খোঁড়ার প্রতি ধ্যান থাকে না, সোনার দিকে ধ্যান থাকে। সেই রকম আপনাকে ওই সফলতার দিকে ধ্যান রাখতে হবে। জীবনে সফল হতে গেলে প্রথম কথা হচ্ছে কি, আপনার অনেকগুলো দিক আছে, তার মধ্যে সব থেকে যেটা গুরুত্ব সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। জীবনের সব থেকে বড় সফলতা, আপনাকে জীবনে খুব ভালো মানুষ হতে হবে, তাহলেই আপনি সফল হতে পারবেন। আচ্ছা দর্শক, তাহলে আমরা সুমন ভাইকে জানতে চাইবো, যেহেতু উনি কলেজ ড্রপ আউট, তো সেখানে উনি ফাইন্যান্স ম্যানেজমেন্ট কীভাবে করেন? কারণ আমাদের স্কুল কলেজে কিন্তু কোথাও শেখানো হয় না যে কীভাবে আপনি ফাইন্যান্স করবেন বা কীভাবে রোজগার করবেন। তো উনি যেহেতু একটা বিজনেসম্যান, তো সেক্ষেত্রে ওনার নিশ্চয়ই একটা ফাইন্যান্স ম্যানেজমেন্টের যে টিপস, সেটা আমরা একটু ওনার কাছ থেকে জানবো। দেখুন, আমাদের স্কুল জীবনে যে পড়াশোনা হয়, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে, সেই পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা লোকের উচিত যে একটা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই বিষয়টাকে জানা। কারণ আপনি যতই রোজগার করেন না কেন, যদি আপনি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ না করতে পারেন, তাহলে আপনি কিন্তু টাকা কখনোই সঞ্চয় করতে পারবেন না। টাকা সঞ্চয় করা মানে শুধুমাত্র আপনার জন্য এটা বলছি না, টাকা যদি আপনি থাকেন তাহলেই আপনি মানুষের উপকার করতে পারবেন। পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এরকম করা উচিত, জীবনে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যা কিছু করেন না কেন বা ফ্রিল্যান্সিং কাজ করেন না কেন, আপনাকে জীবনে একটা প্রথমে সেট করতে হবে যে আপনি মাসে 50,000 টাকা রোজগার করছেন। তাহলে এই 50,000 টাকাটা কিভাবে আপনি খরচ করবেন আর কিভাবে আপনি সঞ্চয় করবেন। প্রথমত এই খরচেরও একটা সিস্টেম আছে। অনেক লোক দেখবেন বাজারে যায়, বাজারে গিয়ে বা আপনার শপিং মলে গিয়ে বা মার্কেটে গিয়ে মার্কেট করতে গেল, ওর দরকার ছিল একটা জুতো কিনতে গেছে, জুতো কেনার সাথে সাথে দেখা যাচ্ছে ওর পাশে আর একটা টি শার্ট ভালো লেগেছে, টি শার্টটাও কিনে নিয়ে চলে গেছে। তাহলে ও যদি মাসে 50,000 টাকা রোজগার করে, 50,000 টাকা রোজগার করার পরেও দেখা যাচ্ছে ওই টাকাটা ওর মাসে আর কোনোভাবে কোনো টাকা থাকছে না। তার একটাই কারণ, ও শৃঙ্খলা নেই। একটা খরচ করার মধ্যে একটা শৃঙ্খলা থাকা যায়, টাকাকে ব্যবহার করার জন্য একটা শৃঙ্খলা দরকার, সেই শৃঙ্খলাটা সে নেই। আপনার কোনোভাবে উচিত নয়, আপনার প্রথমে ভাবা উচিত যে আপনি যে কাজটা করছেন বা আপনি একটা দেখা যাচ্ছে কিনতে গিয়েছেন, জামা কাপড় কিনতে গেছেন, জামা কাপড় কিনতে গিয়ে আপনার জামা কাপড়টা কিনতে গিয়েছিলেন বা আপনি জুতো কিনতে গিয়েছিলেন, জুতো কিনতে গিয়ে কাপড় আপনার একটা টি শার্ট ভালো লেগেছে সেটাও কিনে নিলেন, কিন্তু এটা উচিত নয়। আপনার উচিত প্রথমে একটা কোনো জায়গায় মার্কেট করতে গেলে আপনাকে প্রথমে একটা লিস্ট বানানো উচিত। সেই লিস্টে প্রথমে ভাবা উচিত যে আপনার কি কি লাগবে, যে জিনিসগুলো লাগবে সেইটাই গিয়ে বাজারে কিনুন। আপনার দেখতে পাবেন অনেক কিছু অফার আছে, এটা পেলে এত টাকাতে এই অফার আছে, এটা নিলে সঙ্গে এটা পাবেন। অত অফারের কোনো চক্করে পড়ার দরকার নেই, বলবেন এটাই শেষ অফার, এটা ছাড়া আর কোনো অফার নেই, 5 দিন পরে আপনি পাবেন, এরকম কিন্তু আদৌ কিছু হয় না। ঠিক আছে, আপনার কথা হচ্ছে ওরা ওই বিভিন্নভাবে সেই সিস্টেমগুলো বানায় মানুষকে বিক্রি করার জন্য। তো আপনার কথা হচ্ছে আপনার যা দরকার সেই জিনিসটুকুই কিনুন। যদি কিছু এক্সট্রা ভালো লাগে তাহলে বাড়ি গিয়ে আবার ভাবুন যে
কি করবেন আপনি, এটা কি আপনার দরকার আছে, যদি দরকার না থাকে তাহলে কেনার দরকার নেই। আর প্রথমেই মাসের শুরুতেই আপনার যে সঞ্চয়, সেটা আপনি ভাবেন যে আপনি যত টাকা সঞ্চয় করতে চান সেটাকে আলাদা করে সাইড করে রাখা উচিত, প্রথমে আলাদা অ্যাকাউন্টে রাখা উচিত। এইভাবেই আপনার পার্সোনাল ফাইন্যান্সটাকে ম্যানেজ করা উচিত। শোন ভাই, এটা বলুন যে আপনি যেহেতু অনেক স্কিল্ড পিপলের সঙ্গে অ্যালাইন এবং বিভিন্ন এইচআরের সঙ্গে আপনার পরিচিতি আছে, যেহেতু আপনি একটা একাডেমি চালান, তো সেক্ষেত্রে যারা আমার ছাত্র যেসব বন্ধুরা দেখছে তাদেরকে আপনি কি বলবেন যে স্কিল্ড কিভাবে তারা একটা ভালো চাকরি পাবে উইথ স্কিল, এবং তার স্কিল নিয়ে এসে কীভাবে মানুষের সঙ্গে কানেক্ট করবে বা এইচআরদের সঙ্গে কানেক্ট করবে, এটা যদি আপনি একটু বলুন। হ্যাঁ দেখুন, আপনি যেটা বলেছেন, দেখবেন প্রচুর ছেলে ভালো চাকরি পাচ্ছে আর কিছু ছেলে কোনো চাকরিই পাচ্ছে না, অথচ তার ভালো রেজাল্ট করেছে, ভালো নাম্বার আছে, ভালো পার্সেন্টেজ আছে, ভালো পড়াশোনায় ভালো মেধা আছে, কিন্তু ভালো চাকরি পাচ্ছে না। ভালো চাকরির জন্য ভালো পার্সেন্টেজের দরকার পড়ে না, ভালো চাকরির জন্য আপনার হচ্ছে সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ভালো কমিউনিকেশন স্কিল লাগে, কথা বলার দক্ষতা, এটা প্রথমত আপনাকে রেডি করতে হবে। তো ভালো কমিউনিকেশন যদি আপনি করেন, আপনি যদি ভালো কথা বলতে পারেন, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, সেটা কিন্তু ইন্টারভিউ দিতে গেলে এটা প্রথম দেখে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে গেলে প্রথমে আপনি যদি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যান, ভালো করে একটা সিভি আপনার নিজের প্রিপেয়ার করবেন, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির অ্যাকর্ডিং। তারপরে আপনাকে সেই কোম্পানির ব্যাপারে একটু রিসার্চ করতে হবে যে আপনি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই কোম্পানিতে আপনার কি ধরনের কাজ হয়, সেই কোম্পানি আপনাকে কেন হায়ার করতে চাইছে, এই পজিশনে যারা কাজ করে তারা কি কাজ করে। আপনি যদি এইভাবে এই কোম্পানিকে রিসার্চ করেন, এবং ধরে রাখুন আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই ইন্টারভিউটা হচ্ছে কি মনে করেন ব্যাংকে চাকরির জন্য বা কোনো ব্যাংকেই চাকরির জন্য। তো ব্যাংকে যদি আপনি চাকরি করতে জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো আপনার হয়তো দেখা যাচ্ছে অ্যাজ এ অ্যাকাউন্টস ম্যানেজার বা আপনার যে অ্যাকাউন্ট লোন এইসব যারা করে, যে সেলস পজিশন হয়, সেলস ম্যানেজার হিসাবে আপনাকে জয়েন করতে চাইছেন। তাহলে আপনি যে ব্যাংকে জয়েন করতে চাইছেন সেই ব্যাংকের কোনো একটা ব্যাংকে প্রথমে যান, গিয়ে আপনি তাদের সঙ্গে, সেই ব্যাংকের লোকদের সঙ্গে, সেলস ম্যানেজারের সঙ্গে কথা বলুন যে আপনাদের এখানে ব্যাংকে আপনাকে কি কাজ করতে হয়, আপনার অ্যাকাউন্ট কি ধরনের হয়, লোন কত ধরনের হয়, আপনাদের এখানে প্রসেস কি, ডকুমেন্টেশন প্রসেস কি, এইগুলো যদি আপনি তার সঙ্গে ভালো করে গিয়ে জেনে রিসার্চ করেন, রিসার্চ করার পরে আপনি যদি পরে ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ দেওয়ার সময়তেই তখন কিন্তু আপনি যখন ইন্টারভিউ যাই হোক না কেন, আপনি যদি এটা ভালো করে বলতে পারেন যে আপনি এই জিনিসগুলো রিসার্চ করেছেন, এটা এটা ওদের ব্যাপারে জানেন, তাহলে আপনি কিন্তু যখন ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ যে নেবে সে কিন্তু অন্যদের থেকে আপনাকে একটু আলাদাভাবে ভাববে। কারণ কি, অন্যরা তো প্রচুর রিসার্চই করেনি। যেখানেই চাকরির জন্য যাবেন একটু রিসার্চ ওয়ার্ক করে গেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ভালো করে একটু প্রেজেন্টেবল হতে হবে, মেন কথা হচ্ছে ড্রেস আপ কী হওয়া উচিত, বডি ল্যাঙ্গুয়েজটার উপরে গুরুত্ব দিতে হবে। এগুলোর উপরে যদি আপনি গুরুত্ব দেন, আশা করছি আপনি একটা ভালো চাকরি পেয়ে যাবেন। দেখুন, চাকরিটা খুঁজবেন কিভাবে, কোথায় কি ভ্যাকেন্সি আছে, এগুলো জানতে গেলে জেনারেলি আপনি একটা ভালো চাকরি পেতে গেলে আপনার অবশ্যই একটা লিঙ্কডইন প্রোফাইলও ভালো থাকতে হবে। লিঙ্কডইন প্রোফাইলে এখন কি হয় না, অনেক এইচআর লিঙ্কডইন দেখে আপনাকে কানেক্ট করবে, কানেক্ট করার পর আপনি ইন্টারভিউটা তাড়াতাড়ি পাবেন। আচ্ছা দর্শক, তাহলে আমরা দেখলাম সুমন ভাইয়ের গল্প শুনলাম এবং দেখলাম যে তিনি কিভাবে স্ট্রাগল করেছেন। তিনি কলেজ ড্রপ আউট, তারপরেও নিজের মধ্যে একটা উদ্যম বিশ্বাস ছিল যে একদিন তিনি সফল হবেন। হয়তো এখনও তার সফল হতে অনেক বাকি, এখনও অনেক পথ চলা বাকি, কিন্তু তারপরেও তিনি সৌদি আরব থেকে এসেছেন ব্যবসা করে, এবং তারপরে একটা প্রবাসী ব্যবসা, সেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা যারা ব্যবসায়িক তারা জানবেন অবশ্যই যে কীভাবে স্ট্রাগলটা ফিল হয়, বা সেই সময় হয়তো কতটা লো ফিল করেছিল, কিন্তু তারপরেও তিনি কলকাতায় এসে আবার নতুনভাবে শুরু করেছেন এবং এখন শুধু নিজে রিয়েল এস্টেটে ব্যবসা করছেন, তারপরে আপনার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ব্যবসা করছেন। তো সেক্ষেত্রে তিনি কিন্তু একটা সমাজেরও একটা উপকারের বিভিন্ন রকমভাবে করে চলেছেন প্রতিনিয়তই। তো তিনি শুধু নিজে আগে বাড়ছেন না, তিনি সবাইকে নিয়ে এগিয়ে চলছেন। তো আমরা জাস্ট শেষ মুহূর্তে কিছু কথা তার কাছে শুনে নেব এবং আজকের এই এপিসোডটি এখানেই শেষ করব। আপনারা যারা দেখছেন, আপনারা মন থেকে আগে ডিসাইড করুন কি করবেন। পৃথিবী এপার ওপার হয়ে যাক, কিন্তু আপনার সিদ্ধান্ত চেঞ্জ করবেন না। সমস্যা থাকবেই, সমস্যার মধ্যে আপনাকে সমাধান খুঁজে বের করতে হবে। আপনি ব্যবসা করুন, ব্যবসা করে আপনি সফল হন। আমি আমার মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আপনার সবাই যদি ব্যবসা করে সফল হয়, তাহলে আমাদের দেশ আরও অনেক আগে বাড়বে, আরও অনেক বড় কিছু যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন।